ভূগোল বইতে পড়া সুন্দরবন আজ আমাদের চোখের সামনে। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, রয়্যাল বেঙ্গল টাইগারের আবাস, আর সাথেই ইলিশ উৎসবের মুখরোচক খাবার। এই সব মিলিয়ে সুন্দরবন যেন একটি স্বপ্ন রাজ্য। শুধু তাই নয়, এই সুন্দরবন ভ্রমণের জন্য রয়েছে বিভিন্ন ট্যুর প্যাকেজ। আর হ্যাঁ, আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল আমরা শেয়ার করেছি আমাদের ভিডিওর মাধ্যমে। তাহলে বাইটস অ্যান্ড চ্যানেলের হাত ধরে শুনে নিন আমাদের সুন্দরবনের প্রথম পর্বের গল্প। অ্যাটলিস্ট বেরিয়ে গেছি আমরা, দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাই। দিনটা ছিল 27শে জুলাই। আমরা রওনা দিয়েছিলাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। আর কলকাতার ক্যাব সার্ভিস কি বলবো, না ক্যান্সেল করে না আসে। কিন্তু লাকিলি একটা ক্যাব পেয়ে গেছিলাম, আর এতটাই লেট হয়ে গেছিল যে ফিজিক্যাল টিকিট কাটার সময় ছিল না। তাই ইউটিএস অ্যাপ থেকে টিকিট কেটে নিয়েছিলাম। যদি তোমরা এই অ্যাপটার ব্যাপারে না জানো, গুগলে দেখে নিও, খুবই ইউজফুল। আর বালিগঞ্জে আমার স্কুল, সেটারই ওয়েট করছিলাম। আর স্কুল থেকে কি যে হ্যাপি হয়ে গেছিলাম বলার মতন না। সেই পুরোনো দিন আর চাইল্ডহুড। আর এই করতে করতে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। ওয়েলকাম সবাইকে, চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশন। অনেক ওয়েটের পর, মানে এত বৃষ্টি থেমে আজকে কোনো বৃষ্টি নেই। তো থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো কোথায় আমরা যেতে চলেছি। আজকে আমরা যেতে চলেছি সুন্দরবন। এক্স্যাক্টলি 8:28 ট্রেন। আর আমরা 6:30 বেরিয়েছিলাম, কিন্তু দাদা খুবই তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছে দিল। ঠিক আছে, চলো এবার ভেতরে গিয়ে আমরা দেখি। আমার বা বিবেকের লোকাল ট্রেনের ব্যাপারে বেশি আইডিয়া না থাকার কারণে একটা বড় ব্লান্ডার হয়ে যাচ্ছিল। হয়তো আমরা 8:28 ট্রেনটা মিসই করে ফেলতাম। এক্স্যাক্ট কি হয়েছিল শুনে নাও। তো অবশেষে আমরা উঠে গেছি ক্যানিং লোকালে। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার ছিল, যেটা হচ্ছে আমরা কোন অ্যাপ দিয়ে বুক করেছি। ইউটিএস অ্যাপে ক্যানিং লোকালে প্ল্যাটফর্ম নাম্বার দেখিয়েছিল 19। তাই জন্য বলো আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। তো তোমাদের উদ্দেশ্যে বল, প্ল্যাটফর্ম ইউটিএস অ্যাপ অনুযায়ী দাঁড়িয়ে থাকো, তাহলে কিন্তু ভুল হবে, ট্রেন মিস হয়ে যেতে পারে। এসে এখানে কনফার্ম করবে যে কোন ক্যানিং লোকাল কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, সেখানে গিয়ে উঠবে। আমাদের গাড়ি দাঁড়িয়েছিল প্ল্যাটফর্ম নাম্বার 16। বা এখানে কোনো ভেন্ডারকে জিজ্ঞাসা করবে, ওরা কিন্তু বলে দেবে। ল্যান্ডস্কেপটা দেখুন কি অসাধারণ, চারিদিকে পুকুর, ধান ক্ষেত। আমার তো সেরা লাগছিল। আর দেখতে দেখতে পৌঁছে গেলাম ক্যানিং স্টেশন। নেমে গেছি আমরা ক্যানিংয়ে। এই দেখো আমাদের ট্রাভেল ডেস্টিনেশনের এখানে দাঁড়িয়ে আছে দাদা আমাদেরকে নেওয়ার জন্যে। আর পেটটাকে আজকে স্বাদ দিতে হবে, যেন আজকে লোহাকে হজম করা যায় এরকম। নামার পরেই এনারা অটোর ব্যবস্থা করে দেবেন। দেখুন অটোতে মোটামুটি উপরে লাগেজ, মোটামুটি ভেতরে এতজন লোককে নেবেন এনারা। তো এই মুহূর্তে আমরা অটোতে উঠে গেছি। ওনারাই ব্যবস্থা করে দিলেন। অটো ভাড়া ওই আমাদের যে প্যাকেজ আছে, প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আছে। আর অটোতে মোটামুটি এরকম অ্যারেঞ্জমেন্ট আছে একটা অটোতে। পিছনে আছে শোভনা। বাদিকে যে নদীটা বয়ে যাচ্ছে সেটা হলো মাতলা নদী। আর আমাদের পৌঁছাতে হবে সোনাখালি ঘাট। এই যে আমরা সুন্দরবনের ট্যুরটা করছি, সেটা আমরা করছি ট্রাভেল ডেস্টিনেশনের সাথে। এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না, তাই আমরা চেষ্টা করব সব খুঁটিনাটি তথ্য তুলে ধরার জন্যে, যাতে আপনারাও আসলে আপনাদের ট্রিপটা খুব স্মুথ হয়। তো নেমে গেলাম আমরা সোনাখালি ঘাটে। ক্যানিং স্টেশন থেকে মোটামুটি সোনাখালি ঘাট মানে 17 কিলোমিটার। আমি তো বলেইছি, আসতে কিন্তু অটোতে 25 to 30 মিনিটস অলরেডি টাইম লেগে গেছে। ঠিক আছে, আর নেমে এখানে অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে। নিজেরা যদি একা আসতে চান আসতেই পারেন, বাট আমি বলবো ট্রাভেল এজেন্সি দিয়ে আসাটা বেটার। আর দেখুন আশপাশটা দেখুন, হোয়াটসঅ্যাপে আপনাদের ট্রাভেল এজেন্সি বোটের নাম পাঠিয়ে দেবে। আর এখানেই সারি সারি বোটের মধ্যে থেকে আপনাদের কিন্তু আপনাদের বোটটাকে খুঁজে বের করতে হবে। শোভনার এখন হচ্ছে বেসিক্যালি খিদে পেয়ে গেছে, তাই জন্য ও বেশি কথা বলতে পারছে না। আর এখানে এসে যেহেতু ভিডিও করছিলাম, এমবি গ্রহরাজ হচ্ছে আমাদের বোটের নাম, সেটাকে খুঁজতে হবে। ওকে চলো, ফাইনালি বোট পেয়ে গেছি। আর সবার প্রথমেই ছিল আমাদের বোটটা। এবার বাজ পাখির চোখে দেখে নাও সোনাখালি ঘাটটা। বোটে উঠতে না উঠতেই দিয়ে দিয়েছে আমাদের ব্রেকফাস্ট
ব্রেকফাস্টে আছে লুচি, আলুর দম আর হচ্ছে রসগোল্লা। এবার দেখি খেয়ে দেখি কেমন কেমন লুচি আর আলুর দমটা। যদিও শ্যুট করতে করতে লুচিটা ঠান্ডা হয়ে গেছে, আলুর দম দিয়ে খাই, দেখি খুব খিদে পেয়েছে। আলুর দমটা টেস্ট আছে, ঝাল ঝাল, বেশ ভালো লাগছে। খুব রিচ না, কিন্তু সিম্পলের মধ্যে টেস্টফুল আলুর দম। আর লুচি যেমন হয়, লুচি দিয়ে আর আলাদা রিভিউ দেবো। ব্রেকফাস্টে লুচি আলুর দম খাওয়ার পরে এবারে পেপার বোটে সুইংয়ে লিচি জুসটা দিয়ে দিয়েছে, মানে রিফ্রেশমেন্ট একটা। এটা এবার খাবো, এটা মানে বোটে উঠে থেকে খাওয়া শুরু। আর আমাদের বোট ছাড়লো ওই অ্যারাউন্ড 11:30 নাগাদ। তো মানে সকাল সেই 5টায় উঠেছি, উঠে থেকে এখন থেকে আর একটুখানি জাস্ট বসে এবার রিল্যাক্স করছি। এবার নেক্সট কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে বলবো। ওয়াটার কুইনকে ফেলে রেখে আমাদের বোট কিন্তু আগে চলে গেল। আমাদের বোট ওই সোনাখালি ঘাট থেকে সবার লাস্টে ছেড়েছিল, গোল গোল শুধু ঘুরেই যাচ্ছিল, কিন্তু ফাইনালি স্পিড নিয়েছে। এবার দেখা যাক কত স্পিডে আমাদের ডেস্টিনেশনে নিয়ে যায়। নিচে কি আছে না আছে তোমাদেরকে দেখিয়ে দিই। বোটের নিচটা বেসিক্যালি হচ্ছে তোমরা যদি রেস্ট নিতে চাও বা অনেকক্ষণ উপরে আছো, বয়স্ক যদি কেউ থাকে, তারা যদি একটু শুতে চায়, তার জন্যে নিচে এরকম ঢালাও ব্যবস্থা করা আছে। আমি একবার দেখিয়ে দিচ্ছি তাও ভালো করে। এই দেখো, এই জায়গাটা পুরো এরকম ঢালাও ব্যবস্থা করা আছে, এখানে শুতে পারবে। কোনটা কার না কার এরকম কোনো ব্যাপার না, মোটামুটি বড় পরিবার হলে একটা তুমি নিয়ে নেবে। আর এখান থেকে আবার জানলা খুললেই বসে বসে ভিউ দেখতে পাবে। মেন ইম্পর্টেন্ট জিনিস এবার ওয়াশরুমের দিকতে যাওয়া যাক। এটা হচ্ছে এই বোটের ওয়াশরুম, ক্লিন আছে। তো আমি চলে এসেছি একেবারে ওনাদের কিচেনে। আর কিচেনের এখানটা অনেক আওয়াজ আর অনেক গরম। যারা এখানে কাজ করছে তাদেরকে হ্যাটস অফ, আমাদের জন্য মানে এত সুন্দর সুন্দর খাবার এখানে তৈরি করছেন ওনারা। জায়গাটা কিন্তু খুবই গরম। আমি তো আপনাদেরকে তাড়াতাড়ি দেখিয়ে দিই এখন এরপরে কি রান্না করছে ওনারা। আমরা নিচে চলে এসেছি, দেখো কাকা এখানে মাছ ভাজছে। কাকা কি মাছ ভাজছো এখন? আমদি মাছ, নদীর। ও কড়কড়ে করে আমদি মাছ ভাজা হচ্ছে। আর এখানে হচ্ছে এটা কি কাকা বানিয়েছো? ইলিশ। ইলিশ ভাপা? না, ভাপা আজকে না। ভাপা আজকে না, এটা হচ্ছে ইলিশের তরকারি, তাই তো? ইলিশের তরকারি। মোটামুটি আমদি মাছ ভেজে রেখেছে উপরে নিয়ে যাওয়ার জন্য। পুরো একদম কড়কড়ে করে ভাজা হচ্ছে। আর থাকবো না, এনাদেরকে আর ডিস্টার্ব করবো না, চলো উপরে যাই। এখানে পুঁই শাক কাটছে। তো দাদা এটা কি হবে? এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে, পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে চচ্চড়ি হবে। এটা কি আজকের? আজকে আচ্ছা ঠিক আছে, চলো। মনে হচ্ছে খাবার দাবার খুবই ভালো হতে চলেছে। চলো পরে দেখছি, পরে আসবো এখানে। এদিকে দেখো, তোমার নামটা বলো আগে। থমাস হালদার। এবার বলো তোমার কেমন লাগলো আজকে? ভালো লাগছে। ভালো লাগছে? কি কি খেলে বলো ব্রেকফাস্টে? আলু দম, লুচি আর মিষ্টি। আচ্ছা, তোমার ভালো লেগেছে? ওইদিকে ঘুরে হ্যাঁ। আর তুমি যে 3 দিন বোটে ঘুরবে, তোমার ভালো লাগছে তো? বোটটা Yes. যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। হ্যাঁ। ভেরি এক্সাইটেড। ওকে, তো এমনি বোটে বসে থাকলে খুবই গরম লাগছে, বাট বোটটা যখন চলছে ভালোই হাওয়া দিচ্ছে। আর আমাদের সাথে আর একজন ছোটু আছে, ও বলেছে আজকে দিয়ে ওর নামকরণ করলো সান্দাক ফুফু, তাই তো? সান্দাক ফুফু বলেছে, ওই যে চিনে রাখো। ভাল লাগছে, মোটামুটি ওয়েদারটা ঠিকঠাক, কিন্তু রোদ্দুর প্রচুর আছে। আবারও বলছি, চলে এলো আমাদের কাছে আমদি মাছ ভাজা। 3 পিস করে আমুদি মাছ ভাজা দিয়েছে। সাইজটা মোটামুটি মিডিয়াম, ঠিক আছে? আমি অলরেডি 1 কামড় খেয়ে নিয়েছি, আর একবার খেয়ে বলছি কেমন। কুরকুরে আছে, মাছটা ফ্রেশও আছে, খারাপ না, ভালোই। আর এমন না যে খুব অয়েলি। মোটামুটি এখানে এইভাবে সবাইকে নামিয়ে দিচ্ছে। একটু বয়স হলে অসুবিধা আছে, কোনো অসুবিধা নেই, এরা সবাইকে হেল্প করে দিচ্ছে। ওকে, তো নামলাম আমরা। আমাদের গন্তব্য হেমিল্টন সাহেবের বাংলো, আর একটা হচ্ছে বেকন বাংলো। দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা বলল মোটামুটি ওই 7 মিনিট লাগবে হয়তো এখান থেকে। আর একটু দেখে যাবেন, কারণ নিচে কিন্তু দড়ি ফড়ি রাখা আছে। দেখুন কি সুন্দর লাগছে, এতগুলো বোট পরপর বোট, সবাই এখানে কিন্তু এখানে নামিয়েছে। নিজের ডকুমেন্টসে 2টো করে জেরক্স কিন্তু মাস্ট আনবেনই, এটা উঠেই কিন্তু ওনারা চেয়ে নেবেন, ঠিক আছে? চলো
সামনের শুরু ওয়েদারটা একবার দেখো, চারিদিকে এরকম ছোট ছোট পুকুর আছে। ওকে, তো মোটামুটি যেরকম 5-6 মিনিট হাঁটার পরে চলে এসেছি আমরা হ্যামিল্টন সাহেবের বাংলোর এখানে। আমি তোমাদেরকে দেখাবো। আর এই যে বাংলোটা তোমরা দেখতে পাবে, এটা হচ্ছে স্যার হ্যামিল্টন যিনি আছেন, তিনি একজন বিজনেসম্যান আর একজন সোশ্যাল ওয়ার্কার ছিলেন। আর ওনার উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল এই সুন্দরবন যে এরিয়াটা আছে, সুন্দরবন এরিয়াটার ডেভেলপমেন্ট। আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আবার, দেখো। খুব সুন্দর। আর দেখো, যদি বৃষ্টি পড়তো এখানে কি অবস্থা হতো, কিন্তু এখন মোটামুটি ঠিকই আছে। এটাই হ্যামিল্টন সাহেবের বাংলো। নিচটা দেখো, এখানে পুরোটাই কাঠের তৈরি। নিচে যে জায়গাটা দেখছি এটা ফাঁকা রাখা হয়, কারণ এখানে তো জল ঢোকে কাছেই, বুঝতে পারছো, নদী, ম্যানগ্রোভের জন্য যতটা সেভ হয়, ওই জন্যই এটা একটু তুলে রাখা হয়েছে, যাতে জল এলেও কোনো যাতে এফেক্ট না করে। বাদ বাকি আজকে রবিবারে ক্রাউডটা এরকম। আর শোভনা মোটামুটি ওখানে দাঁড়িয়ে আছে, শোভনা ডান ফর টুডে, ঠিক আছে। সামনে পুকুরটা আছে, অসাধারণ একটা ল্যান্ডস্কেপ তৈরি করেছে, কিন্তু দেখুন অসাধারণ সুন্দর লাগছে এরিয়াটা। ডান উইথ হ্যামিল্টন সাহেবের বাংলো। এর পরের ডেস্টিনেশনে যাই। ওকে, সো প্রথম ডেস্টিনেশন পরে একটা সাজেশন তোমাদেরকে, নিজে গ্রুপের সাথে থাকবে, বেশি টাইম নিও না, নাও কিন্তু গ্রুপের সাথে থাকো, তাহলে সুবিধা হবে। কারণ বোট যেখানে নামায় সেখানে কিন্তু সেখান থেকে ওঠায় না, বোট আবার অন্য জায়গায় চলে যায়। দেখুন এখানে একটা দোকান, চালটা কিন্তু খড়ের, ঠিক আছে। এবং দোকান দেখা ওরকম যায় না সচরাচর, তাই ভালো আপনাদেরকে দেখিয়ে দিই। চলে এসছি আমরা বেকন বাংলোর সামনে। বেকন বাংলোতে প্রবেশ মূল্য আছে হচ্ছে 10 টাকা করে, আর 5 বছরের নিচে বাচ্চাদের ফ্রি। ওকে, বেকন বাংলোতে ঢোকার পরে জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখুন এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি আছে, এই বাচ্চাদের খেলনার আর দোলনা ফোলনার অনেক কিছু আছে, কিন্তু এখন জায়গাটায় জল জমে আছে। ওই আর একজন বাচ্চা যাচ্ছে, বুঝতে পারছেন কতটা ঘাস হয়ে গেছে, যেহেতু বর্ষাকাল। এই জায়গাটা যেহেতু জল পড়ছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর সাথেই সামনে রয়েছে সেই বিখ্যাত বেকন বাংলো। দেখুন সামনে বেকন বাংলো, আর এই দিকে আছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এবং বেকন সাহেব যেখানে ছিলেন, বসেছিলেন, আসলে সেই জায়গাটাই ওনারা তুলে ধরার চেষ্টা করেছেন। চলুন এবার বেকন বাংলোতে ঢোকা যায়। এত গরম, এই জলটাই আরাম লাগছে আমার। বেসিক্যালি বেকন বাংলোর গল্পটা এটাই যে যখন রবীন্দ্রনাথ গোসাবাতে এসেছিল, উনি 2 দিন এখানে ছিলেন, তো সেটাকেই তুলে ধরার এটা চেষ্টা। চলুন এবার আমরা বাংলোর ভেতরে যাই। তো আমি এখন বেকন বাংলোর ভেতরে। বাইরে যতটা গরম, ভেতরটা ততটাই ঠান্ডা। পুরোটা কাঠের তৈরি, ফ্লোর বলুন বা এই রেলিংগুলো বলুন, ইনফ্যাক্ট দরজা বন্ধ, জানলাও বন্ধ, বাট ভেতরটা খুবই সুন্দর, মানে পুরোনো দিনের একটা ভাইবস দিচ্ছে আর বেশ সুন্দর। স্পট তো ঘুরবেনই, কিন্তু এই বেকন বাংলোর অপোজিটে একটা ঘাট আছে, এই ঘাটটাতে আসুন। একটু অন্যরকম, বেকন বাংলোতে তো অনেক লোক, বাট এই ঘাটে একদমই কম সংখ্যক লোক আছে, আর কিন্তু ঘাটটা দেখতে খুবই সুন্দর। আমি একবার দেখিয়ে দিচ্ছি। এত গরম, নিয়ে নিলাম। একটু আখের রস, বিশাল গরম। বাইটস অ্যান্ড জার্নি, বাইটস অ্যান্ড জার্নি, এইটা হচ্ছে দাদা জায়গাতে আখের রস খেলাম। আর এখানে আরো এই দাদারা আছে। কেন একসাথে থাকতে বলেছিলাম, কারণ আমাদের এখানে নামিয়েছিল অন্য জায়গায়, আর এখন আমরা উঠবো গোসাবা ফেরিঘাট দিয়ে। আমাদের সাথে অলওয়েজ
মানে ট্রাভেল ডেস্টিনেশনের একজন আছে, মানে সবার সাথেই ছিল, ওনাদের দায়িত্ব মানে সবাই উঠেছে কিনা। আমাদের একজন পিছনে আছে, তার নাম শুভ, এই যে এর নাম শুভ, আর ভালো করেই ম্যানেজ করছে আপাতত। আর এটা হচ্ছে গোসাবা ফেরিঘাটটা, দেখে নাও একবার, খুব সুন্দর লাগছে। হ্যালো, একটু দাদার মুখে শুনে দিই, আমি তো বলেছি কিন্তু দাদা তো বেশি জানে, অবশ্যই একটু দাদার মুখে শুনে দিই, বলো। আর যখন বেকন সাহেব যখন এখানটা যখন আসে, এখানটা কিন্তু আসার পরে যে সমবায় সিস্টেমটা চালু করেছিলেন, ওইটা ছিল আপনার বেকন বাংলো যেটা রয়েছে ওখানটায়, তো মানে যেটা হ্যামিল্টন সাহেবের বাংলো, ওখানটা উনি থাকতেন। আচ্ছা, উনি আপনার ওনার ওই মানে সমবায় সিস্টেমটা দেখার জন্য মহাত্মা গান্ধীকেও ইনভাইট করেন এবং আপনার রবীন্দ্রনাথ ঠাকুরকেও ইনভাইট করেন। তো তখন তো আর এখন তো হোটেল ছিল না, তো তখন মানে রবীন্দ্রনাথ ঠাকুর থাকার জন্য এই মানে বেকন বাংলোটা তৈরি হয়। আর আমাদের মহাত্মা গান্ধী আসতে পারেননি, উনি প্রতিনিধি পাঠিয়েছিলেন, তিনি এসেছিলেন। বুঝেছি, আমি ওটাই বললাম, উনি একজন সোশ্যাল ওয়ার্কার ছিলেন, যার দায়িত্বে ছিল এই সুন্দরবনের ডেভেলপমেন্টটা। থ্যাংক ইউ, ভালো লাগলো। তোমার নামটা একটু বলো। আমার নাম বাপি। বাপি, যে হচ্ছে ট্রাভেল ডেস্টিনেশনে একজন কর্মধার। ঠিক আছে, চলো আরও দেখা হবে, আরও অনেক কিছু দেখবো। আমাদের বোটটাও ড্রিফট করছে আসলে, মানে একটা বোটের থেকে একটা বোটের ডিস্টেন্স খুবই কম, কিন্তু কারোর সাথে কারো কিন্তু ধাক্কা লাগছে না। যেমন আমরা রাস্তায় গাড়ি চালাই, সেই রকমই এনারা জলের মধ্যে, জলেতে পটু এনারা। এগুলো মোটামুটি ম্যানগ্রোভের ছোটোখাটো ম্যানগ্রোভ, জলের উপরে দেখুন এতটা বেরিয়ে আছে। আর এটা আসলে লোকালয়, এখানে কোনো বাঘের দেখার কোনো সিন নেই, যা হবে কালকে। তো আজকে মেনুতে কি আছে একবার দেখে নিই খাওয়ার আগে, চলো। লেবু, সবজি ডাল, এটা হচ্ছে দই ইলিশ, আর এরকম সাইজের পিস দিচ্ছে এনারা, মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর তারপরে আছে হচ্ছে ভাত, আর এটা হচ্ছে আলু ভাজা, আলু ভাজাকে ডুবো ডুবো করে কেটে ছোটো ছোটো, আর এর সাথেই আছে চাটনি আর পাঁপড়, ব্যাস শেষ। আমাদের যখন খাবার দেওয়া হবে তখন আমি তোমাদেরকে পুরোটা ভালো করে দেখাবো। আপাতত জন্যে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে, দেখো 4টে টেবিল পেতে দিয়েছে এনারা, যাতে সবাই খেতে পারে। আমরা এই মুহূর্তে আর একটা হল্টে নেমেছি, সেটার নাম হচ্ছে বিজয়নগর, তাই তো, বিজয়নগর। আর এখানে কি হচ্ছে আমি আমাদের যিনি পাইলট আছেন তাকে জিজ্ঞাসা করে নেবো। তোমার নামটা একটু বলবে দাদা? আমার নাম সুব্রত মালি। সুব্রত মালিক। আর তুমি এই বোট কতদিন ধরে চালাচ্ছ? ও প্রায় 26-27 বছর চালাচ্ছে। 26-27 বছর ধরে, ঠিক আছে। আর এইটা কি করছে উনি আসলে? এটা বোটের মাথায় পুজো করছে। আচ্ছা, বোটের মাথায় পুজো করছে। হ্যাঁ, আমরা এই বিশ্বকর্মা, হুম, গঙ্গা দেবী, হ্যাঁ, তারপর বোটটার নাম বাবা গ্রহরাজ, হ্যাঁ, তো এদেরকে স্মরণ করি যাতে আমরা রাস্তায় কোনো সমস্যায় না পড়ি, কোনো আচ্ছা। অসুবিধা না হয়। আচ্ছা, এটাই। বুঝলাম, বুঝলাম। আর এখানে কিসের জন্য দাঁড়িয়েছে? শুধু পুজো? এখানে না পুজো, আর 1 নম্বর হচ্ছে এখানে জল নেবো, মানে যেটা আমাদের হাত মুখ ধোয়া, সবজি ধোয়া, এইসব যে জলটা এখান থেকে আমরা নেই। আচ্ছা, খাওয়ার জল আলাদা, মানে এটা খাওয়ার অনেকে- জলটা আমরা এখান থেকেও নেই, বা আমরা সোনাখালী থেকে নিয়ে আসি, সোনাখালী সেটা আলাদা জল। ওই মানে ড্রামের জল। ড্রাম, হ্যাঁ হ্যাঁ, বিচিলারি জল যেগুলো বা ড্রামে যেগুলো পাওয়া যায় ওগুলো। থ্যাংক ইউ দাদা। দেখেছো এমন ঘর, দেখেছো এমন ঘর, সোনের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে। কার উপরে ছিলে কোথা, কার উপরে পাগলা বেটা, কার উপরে পাগলা বেটা, বসে একা একই স্বরে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। তো আমাদেরকে এতক্ষণ যিনি গান শোনালেন তার মুখ থেকে জেনে নিই তার নাম আর অন্যান্য বিষয়। আপনার নামটা? আমার নাম চিন্ময় দাস বাউল। সুন্দরবনে এখানেই আমার বাড়ি, বালিতে, বালিদ্বীপ, বালি বিজয়নগর। তো এখানে আমি ছোটোবেলায় থেকেই গান বাজনা করি, গান বাজনা টুকটাক করে শিখেছি, এবং এটা খুবই সত্যি কথা বলতে এমনই একটি নিম্ন স্তরের জায়গা, মানে আর্থিক দিক থেকে কোনো কলকারখানা হ্যানত্যান কোনো কিছুই নেই, যার জন্য এক ফসলি দেশ, আয়লার পর থেকে তাও ধ্বংস হয়ে গেছে, একটা ফসল তাও ঠিকঠাক করে হয় না। তাই আমার এই রুজি রোজগার বলুন, সব কিছু আনন্দ, মানুষজন যারা আছেন গেস্ট বন্ধুরা সবার সাথে একটা মিলিতভাবে আনন্দ, এটা একটা মনের খরাগও মেটে, আর আর্থিকভাবে সহযোগিতা আমারও হয়, এতে করে আমার সংসার, আমার ছেলে মেয়ে মানুষ করতে অনেক সুবিধা। যাই হোক, আপনারা আমাদের এই সুন্দরবন বেড়াতে আসবেন, এখানে অনেক পশু পাখি, একটা মনোরম শীতল পরিবেশ রয়েছে, এটা আপনারা উপভোগ করবেন, এইটুকু সবার কাছে কামনা করলাম। নমস্কার। তো
আমি বলবো কি যে যদি তোমরা এইসব এরিয়াতে আসো, কিছুই না মানে অনেক টাকা তো অনেক দিকে খরচা হয়, যদি একটু নেমে কিছু টাকা যারা এখানে আছেন তাদেরকে যদি একটু সাপোর্ট করা যায় তাহলে তো কোনো ক্ষতি না। একটু এসে নামলে, কিছু কিনলে, খেলে, তারপরে যাও আবার বোটে ওঠো না, অনেক সময় আছে। ঠিক আছে, চলো, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, আবার পরে দেখা হবে নেক্সট ডেস্টিনেশনে। চলে এসছে আজকের লাঞ্চে কি কি আছে একটু দেখে নিন। ভাত, আলু ভাজা, ডাল, পুঁই শাকে, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে আর দই দিয়ে একটা ইলিশ, চাটনি আর লেবু নুন আর পাঁপড়। এটাই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। এবার খেয়ে আপনাদের জানাবো রান্নাটা কেমন হয়েছে। ফার্স্টে ডাল দিয়ে ভাতটা মেখে নিচ্ছি, দেখি ডালটা কেমন হয়েছে। ঠিক আছে, ডালটা বেশ ভালো, মানে বিয়েবাড়িতে যেরকম ডাল হয় ভেজ ডাল, সেরকম ভেজ ডালটা খেতে। পুঁই শাক দিয়ে ভাতটা মেখে খাবো। যদিও আমি পুঁই শাক খাই না, স্টিল আমি একটা আলু নিয়ে নিয়েছি আপনাদেরকে বলার, মানে রিভিউটা দেওয়ার জন্য যে কেমন হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। খেয়ে দেখি, বেশ ভালো। আমি খাই না, বাট খারাপ না, কিন্তু ভালো রান্না হয়েছে। খুব রিচ না, ঘরোয়া রান্না, ইয়েট টেস্টি। এরকম সাইজে দুটো চিংড়ি মাছ দিয়েছে, ঠিক আছে, সাইজটা এরকম ঠিক। এবারে দেখি চিংড়ি মাছের মালাইকারিটা কেমন করেছে। ছাড়ানোটা, এক হাত দিয়ে ছাড়ানোটা ডিফিকাল্ট। একটা চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি, এবার চিংড়ি মাছের একটুখানি ঝোলটা দিয়ে ভাতটা মেখে খেয়ে বলি যে কেমন হয়েছে চিংড়ি মাছের মালাইকারিটা। দেখছি চিংড়ি মাছটাকে দেখো, একদম পাতলা লাইট মালাইকারি। চিংড়ি মাছটা হচ্ছে একটু বেটার হতে পারতো, একটু হার্ড আছে, মানে একটু রাবারি টাইপের হয়ে গেছে আর কি। কিন্তু মাছের কোয়ালিটি ফ্রেশ, মাছ খারাপ না, মাছ বেশ ভালোই, কিন্তু একটু রাবারির দিকে চলে গেছে। আর একটু সফট হলে মানে জিনিসটা আরও বেশি ভালো হতো প্রিপারেশনটা। আর হচ্ছে আজকে শো স্টপার ইলিশ মাছ, হচ্ছে এক একটা ইলিশ মাছের সাইজের পিস, ঠিক আছে। আজকের প্রিপারেশন হচ্ছে দই ইলিশ। এবার দেখি আজকের সুপারস্টার কেমন খেতে হয়েছে, মানে কেমন প্রিপারেশনটা হয়েছে। এবার ইলিশ মাছের যে গ্রেভিটা আছে সেটা ভাতের সাথে মাখিয়ে দেখি কেমন হয়েছে। দাঁড়াও খেয়ে দেখি। এটাও একদম পাতলা ঝোল, এমন না যে একদম গাঢ় একটা, মানে থিক গ্রেভি, পাতলাই ঝোল। দাঁড়ান খেয়ে দেখি। গ্রেভিটা অ্যাভারেজ, ঠিক আছে। চিংড়ি মাছটা আমার আরও বেটার লেগেছিল। এবার হচ্ছে মাছের কোয়ালিটি, এবার মাছটা ভেঙে দেখি। এটা হচ্ছে মাছ, দেখি মোটামুটি অ্যাভারেজ। মানে ইলিশ মাছের যে একটা বাটারি একটা যে ব্যাপার থাকে সেটা অবভিয়াসলি মিসিং, কিন্তু খারাপ না, টেস্ট আছে, অতটাও খারাপ না। যদি আমি বলতে চাই যে 10-এ কত দেবো, তো 7 ব্যাস। এদিকে চলছে ভাটা আর এদিকে হচ্ছে ভুড়ি ভোজ। আচ্ছা, খেতে খেতে একটা ইনফরমেশান দিই, সেটা হলো এই যে সকাল থেকে যে খাবারগুলো খাচ্ছি, মানে ধরুন ব্রেকফাস্টে লুচি, আলুর দম, তারপর আমুদি মাছ ভাজা, এখনকার যে লাঞ্চটা, এটা কিন্তু প্যাকেজে সব ইনক্লুডেড, আমরা এক্সট্রা কিছু পে করিনি। লিমিটেড না আনলিমিটেড। ভাত, ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে যে পুঁই শাকটা ছিল সেইগুলো হচ্ছে আনলিমিটেড, কিন্তু 2 পিস চিংড়ি মাছ আর ইলিশ মাছ হচ্ছে সেটা লিমিটেড। পার পার্সন 2টো করে চিংড়ি মাছ, 1টা করে ইলিশ মাছ। বাকি চাটনি, পাঁপড়, ডাল, সবজি এগুলো আনলিমিটেড। এবার হচ্ছে আমার ফেভারিট জিনিস, সেটা হচ্ছে চাটনি। মানে টমেটোর চাটনি, খেজুর আর কাজু দিয়ে করা। আমি পাঁপড়ে ডুবিয়ে খাচ্ছি, চাটনিটা দুর্দান্ত। সবাই মোটামুটি এখন রেডি, আর একদিকে সবাই চলে আসে, একদিকে সবাই চলে এসছে। হরিণ দেখা গেছে বলে, দেখা যাক দেখা যায় কি না, ঠিক আছে। এই যে এই জায়গাটাতে হরিণ, হ্যাঁ এই তার আমাদের বোটটা ঘোরাচ্ছে, ঠিক এই জায়গাটাতে হরিণটা ছিল।
হ্যাঁ ওই তো হরিণ, ওই তো হরিণ, ওই যে হরিণ, এই দেখুন হরিণ। আর এটা হচ্ছে কিন্তু আমাদের চিড়িয়াখানার হরিণ না, এটা হচ্ছে একটা ওয়াইল্ড হরিণ, কিন্তু হরিণ আর তার বাচ্চাকে নিয়ে। ছোটটা বলবে হরিণের বাচ্চাকে ইংলিশে কি বলে। দেখুন প্রথম দিনে ওয়াইল্ড হরিণ, খুব সুন্দর লাগছে। এই আমাদের পাশে যিনি সহযাত্রী আছেন উনি বলছেন এই জলটা এতটা ভাল লাগছে, মনে হচ্ছে যেন একটু চান করে ডাকছে, তাই তো। পড়ন্ত বিকেল, হরিণ দেখা হলো, খাওয়া দাওয়া ডান, খুব সুন্দর লাগছে কিন্তু বিকেলটা। আপনারা আসবেন, আপনারা এই যেখানে জালগুলো দেওয়া থাকে না, এগুলোর দিকে লক্ষ্য রাখবেন, কারণ এগুলো একটা সাইকোলজিক্যাল জাল তৈরি করা হয়েছে। কিছুই না, যদি বাঘের আসতে হয় বাঘ এমনি আসবে, কিন্তু বাঘ আসার জন্য, বাঘ দেখতে পাওয়া যদি আশা করে আসেন তাহলে বলবো আসবেন না। আসুন সুন্দরবনকে সুন্দরভাবে দেখতে, আর যদি ওই মন নিয়ে আসেন অনেক কিছু দেখতে পাবেন। ফার্স্ট দিনে আমরা হরিণ দেখে নিলাম, দেখা যাক পরবর্তীকালে কী দেখা যায়। আজকের জন্যে অন্তিম, খাওয়ার পরেই চলে এসছে পেয়ারা, পেয়ারাটা খেয়ে দেখা যাক কেমন কি। তাসা পেয়ারা কষ্ট আছে, উপরের দিকেরটা তো কোনো ব্যাপার না, তার উপরে এটা হচ্ছে ফল, খাবার পরে ফলও দিয়েছে ওরা। ঠিক আছে চলো, আমরা মোটামুটি চলে এসেছি, বললো আমাদেরকে নামাতে, লাগেজ ফাগেজ নিয়ে নিতে। তো চলো নেমে দেখা যাক এবার হোটেলটা কেমন। ওকে, আমরা এই মুহূর্তে চলে এলাম পাখিরালয়। 4:42 আমরা পাখিরালয়ে ঢুকে গেছি। ওফ, এখানে একের পর এক জেটি, কিন্তু আবারও বলবো বয়স্ক লোক আসা এখানে কিন্তু মানে একটু কষ্টকর ব্যাপার আছে, অত উঁচু দিয়ে নামাটা একটু টাফ। আমাদের পাখিরালয় যেখানে নামালো ওখানে একটা মার্কেটের ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি বেসিক্যালি। এই মার্কেটের নাম কি দাদা? পাখিরালয় মার্কেট। এই মার্কেটটার নামও পাখিরালয় মার্কেট। মোটামুটি সন্ধ্যেবেলায় এখান থেকে যদি মনে হয় কিছু কিনবেন তাহলে কিনতে পারেন, টুকটাক অনেক কিছু আছে, এসে দেখা যেতেই পারে। চলুন এবার, আর মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, এবার হোটেলে গিয়ে কথা হবে। তো এবার আমরা জানতে পারলাম আমাদের রিসর্টের নাম আপনজন রিসর্ট। দেখুন এখানে একটা জিনিস, আর একটা যে আধার কার্ডের জেরক্সটা আছে সেটা এখানে দেখাতে হবে, তারপরে ওনারা রুম অ্যালট করবেন, ততক্ষণের জন্য ওয়েট করুন। 2000 years later. দেখুন কি সুন্দর লাগছে, তাই না? এইটা হচ্ছে আমাদের এই কদিনের থাকার জায়গা। তো বুঝতেই পাচ্ছেন খুবই ক্লান্ত, আর রুম ট্যুরটা দিয়ে দিই আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের 23 নম্বর রুম, আপনজন রিসর্ট। চলুন এবার রুমে ঢোকা যাক। এটা হচ্ছে রুমটা খুবই স্পেশিয়াস। এখানে একটা টেবিল দিয়েছে, এখানে একটা খাট আছে, আর একটা খাট কিন্তু এখানে আছে। মোটামুটি যদি 4 জন আসেন তো কোনো অসুবিধা নেই। আর খাটগুলো ছোট খাট, মানে 2 জন শুতে পারবেন খাটটাতে, এদিকে 2 জন 4 জন আরামসে শুতে পারবেন, বাচ্চা নিলে কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে বেসিন। ওয়াশরুমটা দেখিয়ে দিই, খুব ইম্পর্টেন্ট জিনিস। ওয়াশরুমটা এরকম, শাওয়ার আছে ক্লিন, তার সাথেই আছে দুদিকে 2টো পাখা আর এসি। এটা এসি রুমটা আবারও বলছি ছিমছাম রুম, ঠিক আছে? অত মানে খুব এক্সপেকটেশন না, কারণ যত গুড় তত মিষ্টি, যে কথাটা আছে সেরকম। তো ঠিকঠাক, মানে একদম বাজে না, ঠিক আছে, থাকা যাবে, খুব ভালো না, আর মিডিওকার রুম। এই ছিল হচ্ছে আমাদের রুম ট্যুর। একটু জানলা দিয়ে ভিউটা কীরকম একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে জানলা, যদিও বা এসি চলবে, জানলা দিয়ে ভিউ এই রকম।
ঠিক আছে, চলো তোমরা তো দেখতেই পারলে রুমটা কেমন। এবার চেঞ্জ করি, চেঞ্জ করে তারপরে দেখা হবে। ততক্ষণের জন্যে বাই। তো এখন ঝুমুর নাচ শুরু হয়ে গেছে, 6:30 ঝুমুর নাচ। দিয়ে দিয়েছে কফি, তার সাথে চিকেন পকোড়া। এই যে চিকেন পকোড়া, লাইটটা খুবই কম। আমি দেখাচ্ছি এবার ঝুমুর নাচটা তোমাদেরকে। ঝুমুর নাচটা দেখে নাও। ঝুমুর নাচ তো শেষ। ঝুমুর নাচ শেষ, সন্ধ্যেবেলা চা আর স্ন্যাক্স খাওয়াও শেষ। তো যেহেতু ঝুমুর নাচ মোটামুটি 7:30টার মধ্যে শেষ হয়ে যায়, তো এই পাখিরালয়ে একটা ছোটখাটো মার্কেট আছে যেখানে বিভিন্ন রকমের জিনিস পাবেন, অনেক কিছু পাওয়া যায়। তো সেটাই দেখাবো, সেটাই আমরা এক্সপ্লোর করবো বেসিক্যালি। কেন কি ঘুরতে এসে ঘুমানোটা ঠিক হয় না, মানে ঘুমানোটা খুবই দরকার, কিন্তু খুবই দরকার। হ্যাঁ, কিন্তু তাও বলবো যে একটু এক্সপ্লোর করে দেখো। আর চলো বেশি কথা না বলে মার্কেটটা ঘুরে দেখা যাক। চলো আমাদের সাথে। জঙ্গলে যদি হরিণ না দেখতে পান, এখানে অনেক হরিণ, বাঘ, কচ্ছপ, কুমির আছে। এনাদের এখানে বিক্রি হচ্ছে, এখান থেকে কিন্তু আপনারা নিতেই পারেন। সোনা শপিং করবে বলে ভাবছে। দাদা এই মুহূর্তে ফুচকা মাখছে, লেবু টেবু দিয়ে একেবারে, ধনে পাতা। আমার তো জিভে জল আসছে, আপনাদের কি আসছে? ধনে পাতা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে পুরো মার্কেটটা। আর এখানে দেখুন, এখানে কিন্তু সুন্দরী গাছ, মানে না সরি, এগুলো হচ্ছে ম্যানগ্রোভ গাছ। মাত্র 50 টাকা করে এখানে বিক্রি হচ্ছে। এখানে মুদিখানার দোকানও অনেক কিছু আছে। আর এটা হচ্ছে, এটার নাম হচ্ছে টাইগার মোড় জেটি ঘাট। যেটা দেখছেন এই ঘাটের পাশেই মা বনো বিবির মন্দির। নদীতে কিন্তু এরকম এখানে যেরকম একটা বোট, মোটামুটি অনেক বোট আছে। দেখুন চিকচিক যেগুলো করছে সেগুলো কিন্তু বোট আসলে। আর এখানে কিন্তু আপনাদের বারবার লাইট যাবে, তো জিনিসপত্র যতক্ষণ কারেন্ট থাকবে চার্জ দিয়ে রাখবেন। আর এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখানে সোলার লাইট, তাই জন্যে রোডে লাইট জ্বলছে। কিন্তু দোকানে দেখুন, দোকানে কিন্তু নেই, এমার্জেন্সি। তাই জন্য বলা হলো যা জিনিসপত্র থাকবে আপনারা কিন্তু চার্জ দিয়ে রাখবেন। এখন একটু বসা হয়েছে। আর একটা কথা, এটাই যে সুন্দরবনে কোনো মানে লাক্সারি এক্সপেকটেশন নিয়ে আসবেন না, ঠিক আছে? লাক্সারি এক্সপেকটেশন বা লাক্সারি মানে যদি এরকম গ্রুপে আসেন তাহলে নয়, নিজে থেকে আসলে হতেই পারে, সেটা হতেই পারে। হ্যাঁ, কিন্তু গ্রুপে এলে আপনারা নয়। কোনো ট্রাভেলসের থ্রু থেকে এই ইলিশ উৎসবে আসেন তো অবভিয়াসলি এটা কোনোদিনই হবে না। যদি আপনারা আলাদাভাবে শীতকালে হোক বা আপনারা একা আসেন, নিজেরা যদি প্ল্যান করেন তাহলে হতে পারে, ঠিক আছে? আর মেন হচ্ছে বোটে যে খাওয়া দাওয়া, মানে আমি ভালো খারাপ না, কিন্তু ওই টিপটপ হাইজিন এইসব এক্সপেকটেশন বাদ দিয়ে আসতে হবে। মানে আমি অনেক ভিডিও দেখেছি, ঠিক আছে? তো আমরা দুজনেই রেডি ছিলাম, যে রেডি ছিলাম, মোটামুটি মেডিসিন নিয়ে এসেছি, কিন্তু এখন অবধি কোনো প্রবলেম হয়নি। এরা খুবই সুন্দরভাবে আমাদেরকে খাবার সার্ভও করেছে, আপনারা দেখেছেনও। এখন অবধি তো কোনো কমপ্লেন নেই, ঠিক আছে? আর টাইম টু টাইম একটার পর একটা। শুধু একটাই জিনিস এরা করতে পারতো, যখন আমরা ঢুকলাম রিসর্টে তখন ওরা যদি আগে থাকতে আধার কার্ড দিয়ে রেডি করে রাখতো তাহলে অতটা লাইন দিতে হতো না, ব্যাস এইটুখানি। হ্যাঁ, অ্যালাউড হওয়াতে একটু টাইম লেগেছে, দ্যাটস ইট। অ্যান্ড টিল নাও ইটস গোয়িং গুড, আর কোনো আমাদের অসুবিধা হয়নি। চলো চা ফা খেয়ে
রুমে ফেরা যাক আর কারেন্ট আসে কিনা। আজকে ডে 1, আর ডে 1-এ যখন আমরা বোট থেকে নামছিলাম তখনই আমাদের বলে দিয়েছিল যে কালকে যখন ডে 2-এর আমরা ট্যুরগুলো করব তখন কিন্তু ইউজ অ্যান্ড থ্রো বটলসগুলো, মানে বেসিক্যালি এরকম এই বটলসগুলো বিসলারি বা মিনারেল ওয়াটারের যে বটলগুলো হয় সেগুলো কিন্তু নিয়ে বোটে ওঠা যাবে না, ঠিক আছে? সো যেগুলো মানে এরকম পেট বটল, ঠিক আছে, সেটা মিল্টন হোক বা আপনারা যে কোনো যদি স্টিলের বটল ক্যারি করেন এইগুলোই কিন্তু নিয়ে আপনাকে বোটে উঠতে হবে। আর প্লিজ জল ক্যারি করুন, ভীষণ গরম যদি আপনারা এই টাইমে আসেন তো সেই কারণে সাজেস্ট করবো যে বটল ক্যারি করুন। আর যদি ইনকেস বটল আনতে ভুলে যান তাহলে এই যে এখানে একটা দোকান আছে, মুদিখানার দোকান, এখানে বটল পেয়ে যাবে মাত্র 40 টাকা। আমিও কিনতে এসেছিলাম কেন কি আমি বটলটা টেবিলে রেখে দুটো বটল বাড়িতে রেখে চলে এসেছি। ছুটির বেলায় আমাদের রিসর্ট যেখানে রেখেছে সেই রিসর্টটা কেমন দেখতে লাগছে একবার দেখুন, প্রত্যেকটা ঘর কালারফুল। রাত্রে রিসর্টটা কিন্তু একটু অন্যরকম, পিছনে দেখো সবাই বাচ্চারা খেলছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখেছো, বাচ্চারা এলে এখানে কিন্তু কারো কোনো বাচ্চা বোর হবে না। দোলনা, স্লিপ, আরও অনেক কিছু আছে। আর এখানে এরকম রং বেরঙের রুম আছে। আর এই জায়গাটা আর একটা বড়, এখানে হচ্ছে এনাদের খাওয়া দাওয়ার জায়গা। তো রাত্রে কি খাবার আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, আমি পরে খাবো কিন্তু তার আগে খাবারগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে মুসুরির ডাল, তার সাথে আছে হচ্ছে আলু ভাজা, স্যালাড, রাইস, ভালো চালের রাইস। মাটন খাচ্ছে না তাদের জন্যে ডিম, ভেজে আছে হচ্ছে পনির, আর আছে হচ্ছে গরম গরম ঝাল ঝাল মাটন। 8:55, 8:55 বাজে। পোস্ত দিয়ে আলু ভাজা, ডাল। আমাদেরকে এখন ডিনার কমপ্লিট করে নিতে হবে কারণ কালকে অনেক তাড়াতাড়ি উঠতে হবে। বাড়িতে 11টার আগে খাই না, এখানে 8:59-এ খেয়ে নিতে হবে। আর এই দেখুন চ্যাম্প খাচ্ছে। স্যালাড দিচ্ছে, পেঁয়াজ দিও। হ্যাঁ চলো, মাটন চলে এসছে, দেখাই তোমাদের মাটনটা কীরকম কী। মাটনের ঝোলের কালারটা দেখো একবার, ওরে বাবা, লাল মানে পুরো একদম তেলে টুইটুম্বু। আর এটা হচ্ছে পিস, মাটনের পিস এরকম, ঠিক আছে, নরম আছে। আর হাড্ডি আমারটা একটা, আর কি আর একটা পিস পেয়েছি। চলো এবার একটু খেয়ে দেখা যাক। আলুটাও নরম আলু আছে, দেখি কীরকম কী করেছে না করেছে। আমি একটু নিলাম, বেশি তেল নেব না, দেখি সুন্দরবন এরিয়া বুঝতেই পাচ্ছেন। ভাতটাকে মেখে দেখি, চলো এবার খাওয়া যাক। আলটিমেট কেমন কি শোভনা আমার পিস নিয়ে নিচ্ছে খাওয়ার আগে, দেখি ভালো, নুন লাগবে ভালো, কিন্তু কি ঝোল লাগবে না, এক পিস দিয়ে হয়েছে। স্যার না না, হ্যাঁ ঝোলটা দিস না, ব্যাস আর না। হ্যাঁ আরেকবার দিয়ে গেল মাটন। যেটা বললাম একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে আপনার বউ যদি কম খায় সব মাটন আপনার কাছে চলে আসবে। 7টার মধ্যে বলে দিল বোটে, আর সবাইকে বেডটি দিয়ে দেওয়া হবে। এই ছেলেগুলো, দুটো ছেলে যা খাটছে না কি বলবো, দুটো ছেলেই খুব ভালো করে খাটছে, সবাইকে খুব ভালোভাবে দেখছে। আর এইটা হচ্ছে আমাদের বসার জায়গা, ঠিক আছে। চলো দেখুন, এই মিয়াওটা আমাদের সাথে যাবে বলছে, এই মিয়াওটাকে কি নিয়ে যাবো? ও খাওয়া দাওয়া ডান কটার মধ্যে, তাও বলছি 9:20 বাজে মাত্র, খাওয়া দাওয়া ডান। রাত্রে খাওয়া হজম হওয়ার জায়গা নেই, কিন্তু মানে পেট ভর্তি কিন্তু খাচ্ছি,
মানে এরকম না যে খাওয়া যাচ্ছে না, হ্যাঁ হচ্ছে বা কিছু এরকম নয়। হ্যাঁ, তো খাওয়া দাওয়া হয়ে গেল 9:20 মধ্যে। কালকে 7টায় উঠতে হবে, 7টায় বেডটি দেবে, ঠিক আছে। তো এবার হচ্ছে চলো রুমে যাই, ব্যাকআপ নিই, ঠিক আছে। ব্যাকআপ নিয়ে একটু রেস্ট নেব। হ্যাঁ 7টায় ওখানে পৌঁছাতে হবে, দেখা যাক। চলো এবার রেস্ট নাও, ইটস টাইম ফর রেস্ট। আর একটা জিনিস সবার উদ্দেশ্যে বলবো, আপনারা এই ভুলটা একদম করবেন না। নন এসি কিন্তু দরকার নেই, 2700 টাকার পিছনে যাবেন না, নিজের কমফর্টটা আগে। মানে একটু ভালো করে শোবেন, ওটা খুবই ইম্পর্টেন্ট। আমরা মানে এসি রুম নিয়েছি, বাইরে গরম, ভেতরে ঢোকার পরে না সত্যি অনেকটা রিল্যাক্সড ফিল হচ্ছে। ওই জন্য বললো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এবার যদি আপনি মনে করেন এসি নেবেন না, তা নেবেন না, কোনো ব্যাপার না। বাট এসি নিলে কি আপনারা কমফোর্টেবল থাকবেন। হেলথ শুড বি আওয়ার ফার্স্ট প্রায়োরিটি। চলো নাও, কালকে সকালে দেখা হচ্ছে, টাটা।